আওয়ামী লীগের যে প্রত্যাবর্তনটা, যেখানে জোয়ারটা হবে বাঁধ ভাঙ্গা, সেই জোয়ারে সমস্ত বাঁধ ভেঙে দেবে। আর সেই আওয়ামী লীগ যেদিন ফিরে আসবে ওই দিন সরকারের 12টা বেজে যাবে। আপন শক্তিতে শক্তিমত্তা রাজপথ গরম করে নিজেরা নিজেদের মতো ফিরে আসতে পারে। ইতিপূর্বে আওয়ামী লীগে যেভাবে মানে নিষিদ্ধ করা হয়েছিল, ওইভাবে অতীতের মতো করে তারা ফিরে আসতে পারে। তাহলে আওয়ামী লীগের ফিরে আসার পথটা কি অ্যাক্সিডেন্টালি নাকি নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার সম্ভাবনা আছে? নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা, সারপ্রাইজিং হওয়ার সম্ভাবনা। যেভাবে ধরেন তারেক রহমান সাহেব আসছে, এটা তো নিয়মতান্ত্রিক ভাবে তিনি আসেননি। তিনি পুরো জাতিকে সারপ্রাইজ করে 24 ঘন্টার সময় আমরা পাইনি। তিনি বাংলাদেশে এসেছেন ভিনি ভিডি ভিসি, আসলাম, নামলাম, 300 ফিটে গেলাম, প্রধানমন্ত্রী হয়ে গেলাম। ইনুস সাহেবও মানে পরপর হয় কি ঘটনা তিনটা ঘটে। তো আবু সাহেব একবার প্যারিস থেকে আসলেন, 8 তারিখে আসলেন, এসে রাজা হয়ে গেলেন। আবার তারেক রহমান সাহেব আসলেন, এসেই তিনি রাজা হয়ে গেলেন। তিনি নির্বাচিত হইলেন ফেব্রুয়ারি মাসে, কিন্তু তিনি যেই দিন ডিসেম্বর মাসের 25 তারিখে পা দিয়েছেন ওই দিন থেকে তিনি রাজা। তো বোঝার চেষ্টা করেন যে যে ইনস্ট্যান্স গুলো ইউনুসের ক্ষেত্রে করছে, যে জিনিসটা সেই ইনস্ট্যান্স যে শেখ হাসিনার ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটবে না, আপনি এটা কি করে বলবেন বলেন? হ্যাঁ, শেখ হাসিনার ক্ষেত্রেও ঘটার সম্ভাবনা আছে। মানে যদি তারেক জিয়ার ক্ষেত্রে একই ঘটনা ঘটে, যদি ইউনুস সাহেবের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, কেন শেখ হাসিনার ক্ষেত্রে ঘটবে না? আওয়ামী লীগ যদি নিয়মতান্ত্রিক ভাবে না আসে, অ্যাক্সিডেন্টালি আসে, সারপ্রাইজিংলি আসে, দ্যাট উইল বি ডিজাস্টার ফর দ্য হোল নেশন, এভরিবডি। আগামী 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগের বিভিন্ন ধরনের মিছিল বা কর্মকাণ্ড এখন প্রকাশ্যে আসছে, পুলিশের সামনে দিয়েও মিছিল করছে অনেকে। সেই জায়গা থেকে পুলিশ সদর দপ্তর থেকে একটি জরুরি বার্তা দেওয়া হয়েছে সারা দেশে পুলিশের কাছে। সেখানে একটি শব্দ উল্লেখ করা হয়েছে, একটি বাক্য, যে এই ধরনের কর্মকাণ্ড থেকে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ক্ষুব্ধ আচরণ সংঘটিত হতে পারে বা তাদের উপর আক্রমণ হতে পারে। এই ধরনের শব্দটি এর আগে আমরা শুনিনি, কেন এখন এসে পুলিশ এই ধরনের শব্দ চয়নের মাধ্যমে সারা দেশে পুলিশকে সতর্ক করে দিচ্ছে? তার মানে পুলিশের মনোবল কি এখন ফিরে আসেনি, অথবা পুলিশকে আতঙ্কে রয়েছে আওয়ামী লীগকে নিয়ে? না, পুলিশ আসলে আওয়ামী লীগ নিয়ে আতঙ্কগ্রস্ত হবে না। এখানে হয় কি, সরকারকে খুশি করার জন্য পুলিশকে অনেক কিছু করতে হয়। বাস্তবতা হলো যে যেখানে ওসি সাহেব তার ফোর্স সহকারে মোহাম্মদপুরের মতো জায়গাতে গিয়ে এই 15-20 জন বা 10-12 জন ছিনতাইকারী যাদের হাতে দেশীয় অস্ত্র শস্ত্র আছে তাদেরকে ফেস করতে পারছে না, তাদের হাতে পুলিশ লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে। তো সেখানে অ্যাজ এ হোল আওয়ামী লীগের মতো একটা বড় দল, সেই বড় দলের যদি 2-3 হাজার লোক আসে, এটা আসলে মোকাবেলা করার মতো বাংলাদেশে কোনো থানা এই পর্যায়ে নেই। কাজেই এখানে ওই যে পুলিশ যে কথাটা বলেছে, যেখানে পুলিশের প্রতি আক্রমণ হতে পারে, এটা মূলত পুলিশকে অ্যালার্ট করা, পুলিশকে অ্যালার্ট করা। এখন আক্রমণ যখন হবে, এটার দুটো বিষয় আছে। পুলিশ বিক্ষুব্ধ হয়ে তাদেরকে ধরবে, এর প্রশ্নই আসে না। আর দ্বিতীয়ত হলো ওখানে আক্রমণ হতে পারে, ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না, সতর্ক হয়ে যেও। তো এখন যদি সতর্ক হয়ে পুলিশ ছেড়ে দেয়, তাহলে তো 23শে জুন সারা বাংলাদেশ মুসলিমের শহর হয়ে যাবে। এটা তো সরকারের জন্য খুবই একটা বিব্রতকর হয়ে যাবে। আবার যদি কন্ট্রাডিকশন এন্ড কনফ্লিক্টে যায় যে আমাদেরকে মারতে পারে, ফলে আমরা ওখানে সমস্ত কিছু, সেই জল কামান শল কামান সব জায়গাতে, ফলে কোনো একটা মিছিল দেখলেই সঙ্গে সঙ্গে সেখানে জল কামান ছেড়ে দেবে। তো আসলে এই যে যা কিছু করছে, ইটস এন আনপ্রেডিক্টেবল সিচুয়েশন আউটওয়ার্ডলি, মানে বাহ্যিক দিক থেকে। কিন্তু ভিতরের দিক যদি আপনি দেখেন, পুলিশ খুব ভালো করে জানে যে বাংলাদেশে যে কিয়ামত হয়ে যায়, কিয়ামত হয়ে যায়, তবুও আওয়ামী লীগের কোনো একটা লোক পুলিশের একটা পশম স্পর্শ করবে না। এই পুলিশ বাহিনী গঠন করার জন্য, এই পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করার জন্য রাষ্ট্রের সব বাহিনীর এবং সব প্রতিষ্ঠানের শত্রু হয়েছে আওয়ামী লীগ। এবং আজকের এই পুলিশের যা কিছু রয়েছে, যা কিছু প্রাপ্তি, এর পেছনে শেখ হাসিনা আওয়ামী লীগের যে অবদান, সেই অবদান পুলিশের প্রত্যেকটা লোক জানে। আওয়ামী লীগের সঙ্গে পুলিশের যে সম্পর্কটা, মানে আওয়ামী লীগ সরকারটা আসলে একটা পুলিশ বান্ধব সরকার, প্রচন্ড একটা পুলিশ বান্ধব সরকার। সেটা বঙ্গবন্ধুর জামানাতে তিনি যেমন প্রোটোকল নেন, পুলিশের উপর নির্ভর করেছেন। আর শেখ হাসিনা তো পুলিশকে পারলে তো পুলিশের হাতে সবকিছু ছেড়ে দেন, ফলে এটা পুলিশ অনুভব করে। ফলে সেই অনুভবের জায়গা থেকে যেটাকে বলে অ্যাট্রোসিটি, যেটা বলা হয়, এটা নিষ্ঠুরতা কখনো পুলিশ দেখাবে না। তারা মামলা করবে, গ্রেপ্তার করবে, হামলা করবে, যা কিছু করবে সেটা হলো ওই এলাকার যে পলিটিক্যাল যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কমপ্লাই করার জন্য, তার চাকরি বাঁচানোর জন্য। এই বাংলাদেশে বহু মানুষ রয়েছে যারা আওয়ামী লীগ দ্বারা উপকৃত, শেখ হাসিনা দ্বারা পার্সোনাল
উপকৃত, যারা ক্ষতি হয়েছে তারা তো শেখ হাসিনাকে গালাগালি করবেই। এখন বিএনপির অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা গালাগালি করবে, কিন্তু যে মানুষগুলো উপকার পেয়েছে তারা কি করবে? তারা শেখ হাসিনাকে চাইবে, আর যদি শেখ হাসিনা না পায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ শেখ হাসিনাকে এনে দাও। তারা মানে কান্নাকাটি করবে, আফা কবে আসবে, ইত্যাদি ইত্যাদি হবে। এর বাইরে তো হবে না। এখন এই যে বেনজির এত খারাপ বলে সব মানুষ, এখন বেনজিরের দ্বারা তো বহু মানুষ উপকৃত হয়েছে। আপনি হারুনকে যত খারাপ বললেন না কেন, হারুনের দ্বারা তো বহু মানুষ উপকৃত হয়েছে। মেজর জিয়াউল হাসানকে আপনি যত খারাপ বলেন, যত খারাপ বলেন, খারাপ লোক খারাপ বলুক, কিন্তু তার দ্বারা যারা উপকৃত হয়েছে তারা তো তার জন্য দোয়া করবে। তা আওয়ামী লীগ 17 বছরে, হ্যাঁ, তা আওয়ামী লীগ 17 বছর থেকে শুধু তো খারাপ কাজ করেনি, এই যে ভালো কাজগুলো যেগুলো করেছে, এখন এই আওয়ামী লীগের বিপদের সময় এই জিনিসগুলো রসায়ন হচ্ছে। এই রসায়নগুলোই জামাত, এনসিপি এবং বিএনপি, এগুলো তাদেরকে পলিটিক্যালি, মেন্টালি, সোশ্যালি, স্পিরিচুয়ালি এগুলোকে মোকাবেলা করতে। ঢাকা শহরে কাক নেই। আপনি একবার চিন্তা করতে পারছেন যে আওয়ামী লীগের আমলে এত কাক ছিল, হঠাৎ করে ঢাকা শহরে কাক নেই, গ্রামেও কাক নেই। আপনি বুঝতে পারছেন এটা প্রকৃতির এটা কত বড়, না এটা প্রকৃতির একটা বিরাট অভিশাপ। তাহলে আমরা কি ধরে নেব 23শে জুন বিশেষ কিছু ঘটতে যাচ্ছে? তা কি না, ঘটার কোনো 23 সম্ভাবনা আছে? প্রত্যেক দিন 23শে জুন কিছুই ঘটবে না, কিন্তু 23শে জুন যা ঘটার তার চেয়ে বড় ঘটনা মানে আলটিমেটলি ঘটে চলছে। মানে আমরা যে 23শে জুনকে কেন্দ্র করে ভয় পাচ্ছি, পুলিশ রেড অ্যালার্ট জারি করছে, পুলিশ ভয় পাচ্ছে বা বলছে আমাদের প্রতি আক্রমণ হতে পারে, এটা হলো আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাথমিক বিজয়, একেবারে প্রাথমিক বিজয়। নর্মালি কি হওয়া উচিত ছিল, এই যে 23শে জুন তো 2025 সনেও গেছে, আমরা কি টকশো করেছি, কথা বলেছি? 23শে জুন তো, হ্যাঁ, আমরা এটা নিয়ে কোনো কথাই বলিনি, কোনো কথা বলিনি। তো এখন 23শে জুন 25 সালে কথা বললাম না, 26 সনে এসে আমরা 23শে জুন নিয়ে কথা বলছি কেন? যখনই কথা বলছি ইট মিনস দিস ডেট হ্যাজ এ সিগনিফিক্যান্ট ভ্যালু। এই যে ভ্যালুটা তার আছে, এটাই তাদের প্রাথমিক বিজয়। ওই দিন কিছু হলে সেটা হবে বোনাস, কিন্তু যা ঘটার তা আলটিমেটলি ঘটে গেছে। আপনার কি মনে হয় যেভাবে চলছে, অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় আছে এবং সরকারের মধ্যে সম্ভবত উপর থেকে যেটা বোঝা যাচ্ছে যে একটা স্বস্তি হয়তো আছে, ঠিক আছে আওয়ামী লীগ নিয়ে যা আছে তাই দিয়ে আমরা রাজনীতি করি, আওয়ামী লীগ আসলে আবার কোন ঝামেলা হবে, রাজনীতি উত্তপ্ত হয়ে উঠবে। যদি এরকম না হতো তাহলে তো আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার যে বিষয়টি নির্বাহী আদেশের মাধ্যমে হয়েছিল সেটি আইনে পরিণত হতো না। এই কারণেই সম্ভবত হয়েছে, অথবা আরেক গ্রুপ বলে বা কেউ কেউ বলে যেটি আসলে আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি আদালতও ঘাড়ে দিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ থেকে কেউ একজন রিড করবে, হয়তো বৈধ হয়ে আসতে পারে, নানান ধরনের মতভেদ আছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে এতে করে কি সরকার খুব লাভবান হচ্ছে সেই রাজনৈতিক শূন্যতার সৃষ্টির মধ্য দিয়ে বা আওয়ামী লীগ মতের দলকে একেবারে কোণঠাসা করার মধ্য দিয়ে? প্রথমত এই কাজটি সরকার বুঝে করেনি, বুঝে করেনি। মানে যে কারণেই করুক, কোর্টে দেখ আমরা যত কিছুই করি না কেন, কাজটা খুবই অন্যায় হয়েছে এবং এই কাজের খেসারত আগামী দিনে বিএনপিকে দিতে হবে, ভীষণ রকম বিএনপিকে দিতে হবে, জামাতকেও দিতে হবে, অন্যান্য রাজনৈতিক দলকে দিতে হবে এবং রাজনৈতিক অঙ্গনকে দিতে হবে। দিস ইজ ওয়ান। দুই নম্বর হলো যে আওয়ামী লীগ এই যে এখন তারা নিষিদ্ধ, এটাকে তারা খুব এনজয় করছে, ভীষণ রকম ভাবে এনজয় করছে এবং এটা সব দিক থেকে তাদের জন্য একটা লাভজনক। এর কারণে তারা নির্বিবাদে নিশ্চিন্তে যে কাজগুলো তারা করতে পারছে। অন্য সময় যদি হতো, এখন যদি নিষিদ্ধ না হতো, তাহলে তাদেরকে বলা হতো গুপ্ত দল, পালিয়ে থাকা দল, মানে জামাতের মতো। যেমন আওয়ামী লীগ পলিটিক্যালি জামাতকে যেভাবে একটা বিপদে ফেলে দিয়েছিল, তারা আইনগতভাবে বদ্ধ, প্রেশার ক্রিয়েট করে তাদেরকে মানে যাকে বলে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছিল। এই জন্য তাকে বলা হতো গুপ্ত দল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেই গুপ্ত দলটা আপনি বলতে পারবেন না, বিকজ আওয়ামী লীগ এখন আপনার নিষিদ্ধ করেছে, এখন নিষিদ্ধ আওয়ামী লীগ। তো নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে যে কাজগুলো তারা খুব অনায়াসে করতে পারছে এবং আগামীতে যারা করতে পারবে, তাতে করে তাদের ফিরে আসার যে পথ, এটা প্রশস্ত তারা নিজেরাই তৈরি করতে পারবে। এবং কোনো অবস্থাতে সরকারের পক্ষে এটা এখন যেভাবে তারা নিষিদ্ধ করেছে, এই সরকার মানে এখন এটা যদি তারা আদালতে তুলতে যায়, যেভাবেই হোক না কেন, এটা সরকারের জন্য অনেকটা নিজের বমি নিজে খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ফলে সরকার যে কাজটি করেছে, এখন সেই কাজের ফলাফল শাখের করাত। মানে আওয়ামী লীগ যদি আপন শক্তিতে শক্তিমত্তায় রাজপথ গরম করে নিজেরা নিজেদের মতো ফিরে আসতে পারে, ইতিপূর্বে আওয়ামী লীগে যেভাবে মানে নিষিদ্ধ করা হয়েছিল ওইভাবে অতীতের মতো করে তারা ফিরে আসতে পারে, যেদিন ফিরে আসবে ওই দিন সরকারের 12টা বেজে যাবে।
আবার অন্যদিকে যদি সরকার পরিস্থিতির কারণে বাধ্য হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে, যেদিন নিষেধাজ্ঞা তুলবে সেই দিনই সরকারের যে ক্রেডিবিলিটি, ক্রেডেনশিয়ালিটি, পাওয়ার, এই জিনিসগুলো জিরো হয়ে যাবে। আহ, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সুইস ব্যাংকের একটি প্রতিবেদন বেরিয়েছে, যে ইউনূস সরকারে আমরা দিন রাত দেখেছি আওয়ামী সরকারের বিরুদ্ধে যে টাকা পাচারের অভিযোগ, সেই টাকা ফেরত নিয়ে আসা হবে, মানে তাদের এক ধরনের বিহাইন্ড দ্য স্ক্রিনে রাজনৈতিক অস্ত্র ছিল এই বিষয়টি। আওয়ামী লীগের সময় অবশ্যই টাকা পাচার হয়েছে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে গত 1.5 বছর ইউনূস সরকারের সময় আওয়ামী লীগ আমলে যে টাকা পাচার হয়েছে তার তুলনায় অনেক বেশি পাচার হয়েছে। আপনি নিজেও আপনার আমাদের মাত্র দিয়েছেন। হ্যাঁ। 41% বেশি হয়েছে। বোঝার চেষ্টা করুন যে গত 1.5 বছর মানে আওয়ামী লীগের পতনের পরে পুরো অর্থনীতিটা একটা ধস নেমেছে। তো এখানে যারা টাকা চুরি করেছে, পাচার করেছে, তারা সবাই অলমোস্ট টাকার বস্তা পেয়েছে, থোক। এটা কোনো উপার্জন করা নয়, আর এটা কোনো কমিশন, ঘুষ নয়। এটা তারা জাস্ট একটা থোক পেয়েছে। এখন এটা কি কোনো ব্যাংকের থেকে টাকাটা ভোল্ট থেকে নিয়েছে, না কোনো আওয়ামী লীগ নেতার বাসা থেকে নিয়েছে, নাকি একেবারে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়েছে, কোথা থেকে নিয়েছে আমরা বলতে পারবো না। নিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, এখানে পুরো জমানাটাতে আওয়ামী লীগের মানে ইউনূসের জমানাতে ইউনূসের যারা লোকজন, তারা 1% বেনিফিশিয়ারিও না। আপনি ধরেন যদি 1,00,000 ভাগের 1 ভাগ বেনিফিশিয়ারি ইউনূস অ্যান্ড গং, এদের সংখ্যা নট মোর দ্যান 100। কিন্তু বাকি যদি আপনি 10 লাখ লোক ধরেন, এই 10 লাখ লোকের মধ্যে আপনার 8 লাখ লোক হলো বিএনপির, 1.5 লাখ লোক হলো জামাতের, আর 50,000 লোক হলো এই বাচ্চা কাচ্চা এনসিপির, এর যে হান্নান মাসুদ এদের। তাহলে এই আপনি 10 লাখ লোক ধরেন সারা বাংলাদেশের পলিটিক্যালি সবকিছু নিয়ন্ত্রণ করেছে ইউনূস জমানাতে। তাহলে আপনি যে লুটপাট ধরেন, তাহলে এই লুটপাটের যদি ধরেন, তাহলে আপনার মানে ইউনূসের তো 100 জনের বেশি লোক ছিল না, নট মোর দ্যান 100। বাকি লোক কাদের? জামাতের, এনসিপির এবং বিএনপির একটা বিরাট অংশ। ফলে এই যে বিএনপির যে বিরাট একটা অংশ, এই যে সুইস ব্যাংকের টাকা পাচার হয়েছে, এইটার যে রিপোর্টটা ইন পার্সন টিআইবি বর্ণ যে প্রতিষ্ঠান যখন করবে, তখন সবার আগে তারা দায়ী করবে বিএনপির লোকজনকে, দ্বিতীয় দায়ী করবে জামাতের যারা লোকজন আছে তাদেরকে, এবং জামাতে তখন এই যে জান্নাতের টিকিট, সৎলোকের শাসন, এই জিনিসগুলো সব এলোমেলো হয়ে যাবে। এখন ইদানিং তো ধরেন জামাতকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, ইসলামী ব্যাংক, তারপরে শেষে অন্যান্য বিষয় নিয়ে ওই দিকে লোন টোন নিচ্ছে, মানে তাদেরকে আমরা যত ভালো মনে করছিলাম বা যত আল্লাহর মানে অলি মনে করছিলাম, কিন্তু বাস্তবে এখন এমন তথ্য আসছে, বিএনপির লোকজনই বলছে, সেই তথ্যগুলো আগামীতে যখন রিপোর্ট আকারে আসবে এই সুইস ব্যাংকের এই ঘটনায়, আপনি দেখবেন যে আমাদের চোখ কপালে উঠবে না। আগে তো বললাম চোখ কপালে উঠে, আমাদের এই সমস্ত কথা শোনার সাথে যে চোখ চান্দিতে উঠে যাবে। মাথার ওই যে যেখানে মাথার মুড়ি থাকে, সে চান্দির উপর দেখবেন 2টা চোখ উঠে গেছে আর কি। এই অবস্থা, আকাশের দিকে তাকায় কোনো উপায় নাই আর কি। আর সামনে কপালে চোখ উঠলে তো ব্যাটারির মতো, টর্চের মতো দেখা যাবে, চোখ চান্দির মধ্যে 2টা চোখ থেকে যাবে চুলের মধ্যে। তা এরকম অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে দুর্ভাগ্য হলো, ওই যে বিএনপির আগের জমানাতে আপনি দেখেন যে একটা ব্যাড ইনস্ট্রুমেন্ট ছিল, যে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আপনি দেখেন এইবার মানে যে রিপোর্ট আসছে, টিআইবির যে রিপোর্ট আসছে, সেই রিপোর্টে দেখেন কোন জায়গাতে আসে এই যে টিআইবির গ্রুপের সাথে যে প্রধানমন্ত্রীর দহরম মহরম সম্পর্ক, তার বারবার যে তুয়াজ করছে, তদবির করছে, এর কারণটা কি? কিন্তু ঘটনাটা তো আসলে বাংলাদেশের ইফতেখার সাহেবের কিছু করার নেই। এগুলো একটা সিস্টেম অনুযায়ী এই রিপোর্টগুলো হয়, এবং সেই রিপোর্টগুলো জার্মানি থেকে যেভাবে তৈরি করা হয়, বাংলাদেশ এখানে তাদের খুব 10% অ্যাক্টিভিটিস থাকে। এখন সেই তথ্যগুলো তারা যেখান থেকে নেয়, সেই তথ্যের ভিত্তিতে যে ভয়াবহ চিত্র তুলে আসছে, সুশাসন, তারপর শেষে অবিচার, অনাচার, ঘুষ, দুর্নীতি, এটা রীতিমতো আওয়ামী লীগ না বিএনপিকে এমন ভোগাবে যেটা অতীতের যে কোনো সময়। এবং দেখেন আসলে কয় না যে মানুষের তকদির 4 আঙ্গুল কপাল, কখনো আপনি কবরে যান, কবরও আপনার সাথে কপাল যাবে। তো 2001 থেকে 2006 সনে বিএনপির যে সমস্যাগুলো ছিল, এইবার আমরা সবাই আশা করেছিলাম যে সেই সমস্যাগুলো থাকবে না। কিন্তু এখন বলেন তো, 2001 সন থেকে এই পর্যন্ত ওই সময় যে সমস্যাগুলো ছিল, তার কোনটা এখন নাই? জাস্ট ইউরোসিয়ান। তো যার জন্য হয় কি, সামনে যে দিনগুলো আসছে, সে এই দিনগুলো বিএনপি যত মানে যাকে বলা হয় ভুল করবে, যত মানে তার দুর্নাম হবে, বদনাম হবে, তত বেশি এই যে 23শে জুন নিয়ে মানুষের আতঙ্ক বাড়বে।
এবং ঘুরে ফিরে ইউনূসকে নিয়ে আমরা যত গালি দেই না কেন, আলটিমেটলি গালিগুলো তারেক জিয়ার ঘাড়ে আসবে। এই কারণ হলো বর্তমান সরকারকে তো বলা হয় যে ডক্টর ইউনূসের ভার্সন 2, সেকেন্ড ভার্সন, সেকেন্ড এডিশন, দ্বিতীয় সংস্করণ। তার মানে যত সব লোকজন রয়েছেন, আমির উমরা থেকে শুরু করে পাইক পেয়াদা, সিপাহি সালার, সবই তো মানে ইনুজ্জামানার সবকিছু। এখানে তো তেমন কিছু আপনি নতুন কিছু করতে পারেননি, নতুন কোনো কিছু করতে পারেননি।